হে গাইস, ওয়েলকাম টু সিম্পলি এডুকেশন। সিম্পলি এডুকেশনে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজ আমরা ডিসকাস করতে চলেছি ট্যাক্সেশন স্ট্রাকচার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে করের কাঠামো, অর্থাৎ ভারতে যে ভারতবাসীরা কর প্রদান করে অথবা সরকার যে কর আদায় করে তার কাঠামোটা কীরূপ তা আমরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা শুরু করি। শুরু করার প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে কর কী জিনিস। কর অথবা ট্যাক্স হলো সরকারকে জনগণের দ্বারা প্রদত্ত অর্থ, অর্থাৎ ভারতের জনগণ সরকারকে যে অর্থ প্রদান করে, কী জন্য প্রদান করে? কর প্রদান বাধ্যতামূলক এবং করদাতাদের দ্বারা প্রদত্ত স্বেচ্ছাসেবী অর্থ নয়, অর্থাৎ যা ইচ্ছা হলো তাই দিলাম সেরকম ব্যাপার নাই, সেটার নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইন প্রণয়নের মাধ্যমেই আহরণ করে সরকার এবং এটি বাধ্যতামূলক। এবং করদাতারা কর প্রদানে অথবা যদি ট্যাক্স এড়াতে ব্যর্থ হন তাহলে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, জনগণ যে সরকারকে কর প্রদান করে তা দিয়ে সরকার কেমন কাজ করে? সরকার সেই অর্থ দিয়ে আইন শৃঙ্খলা, প্রতিরক্ষা, রক্ষণাবেক্ষণ, কল্যাণ, উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে এবং জনসাধারণের জন্য পণ্য পরিষেবা সরবরাহ করে। যেমন বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে বিভিন্ন স্টেটে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও সেরকম। তাছাড়াও বিভিন্ন কার্যাবলী সম্পাদনের জন্য সরকারের যে অর্থের প্রয়োজন হয়, উন্নয়নমূলক কাজের জন্য যে সরকারের যে অর্থের প্রয়োজন হয়, সেই সবই সরকার পায় কোথা থেকে? সেই সবই সরকার পায় এই ট্যাক্সের মাধ্যমে। ওকে, এবার আমরা দেখে নেব উদাহরণস্বরূপ যে কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, পিএম কিষাণ, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন, সেই যোজনায় যে কৃষকদের যে আয়ে সহায়তা করছেন এবং দুর্বল কৃষকদের যে বৃত্তি দিয়ে থাকেন, অর্থাৎ তাদের একটি ভাতা দিয়ে থাকেন কৃষকদের, সেটা কোথার থেকে আসছে? সেটাও জনগণের অর্থ, অর্থাৎ ট্যাক্স থেকে আসছে। ক্লিয়ার? ওকে, এবার দেখে নেব যে ন্যায্যতা অর্থাৎ ফেয়ারনেস, অর্থাৎ যার আয় যতটুকু বা যার সামর্থ্য যতটুকু সেই অনুযায়ী ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ট্যাক্স কত প্রকারের হতে পারে। ফেয়ারনেস অর্থাৎ ন্যায্য ট্যাক্সের ওপরে ট্যাক্স তিন রকম হতে পারে। একটি হলো প্রোগ্রেসিভ ট্যাক্স, একটি হলো আনুপাতিক ট্যাক্স, একটি হলো রিগ্রেসিভ ট্যাক্স। আনুপাতিক ট্যাক্সকে প্রপোর্শনাল ট্যাক্সও বলা হয়। তো কোনটা কীরকম আমরা জেনে নেব। প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স হলো যে এটি এমন একটি ট্যাক্স যা নিম্ন আয়ের গ্রুপগুলির চেয়ে উচ্চ আয়ের গোষ্ঠীর থেকে আয়ের একটি বৃহৎ শতাংশ গ্রহণ করে, অর্থাৎ যাদের আয় কম তাদের ট্যাক্সও কম দিতে হবে এবং যাদের আয় বেশি তাদের ট্যাক্সও বেশি দিতে হবে। সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স, যে আপনার আয় যত বাড়বে অর্থাৎ ইনকাম যত বাড়বে তার উপরে আপনার ট্যাক্সও তত বাড়বে। যেমন বলতে পারি আমরা ভারতে আয়করের হার, অর্থাৎ আয়ের স্তর বাড়ার সাথে সাথে করের হারও কিন্তু বেড়ে যায়, অর্থাৎ ধনী ব্যক্তিরা তাদের আয়ের বড় অংশটি দরিদ্র মানুষের তুলনায় কর হিসেবে প্রদান করে। তারপরে আমরা যেরকম দেখেছিলাম যে আনুপাতিক ট্যাক্স অর্থাৎ প্রপোর্শনাল ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্স কীরকম? প্রপোর্শনাল অর্থাৎ আনুপাতিক ট্যাক্স হলো সমস্ত আয়ের গোষ্ঠী একই হারে ট্যাক্স দেবে, যে আপনার ইনকাম কম হোক বেশি হোক, আপনার প্রপার্টি যাই থাক না কেন, ট্যাক্স আপনাকে সবাইকে সমানভাবেই দিতে হবে। যদি এরকম কখন হবে? যদি সরকার আয়করের হারে একটি স্ল্যাব রাখার সিদ্ধান্ত নেয়, যে ধরে নিই যে 30%, যে সবাইকেই 30% করে ট্যাক্স দিতে হবে। তারপরে ট্যাক্সে প্রদত্ত আয়ের শতাংশটি নিম্ন আয়ের গ্রুপ, মধ্য আয়ের গ্রুপ আর উচ্চ আয়ের গ্রুপ হোক, সকলের জন্যই কিন্তু সমান হয়ে যাবে। বর্তমানে কিন্তু যাদের আয় কম অর্থাৎ ইনকাম কম তাদের একটা শ্রেণীতে ট্যাক্স দিতে হয় না, তারপরে 5%, তারপরে 10%, এভাবে বৃদ্ধি পায়। যত আপনার ইনকাম হবে তার ট্যাক্সের পার্সেন্টেজ অর্থাৎ অনুপাতও বৃদ্ধি পাবে। কিন্তু যদি এখানে সরকার ঘোষণা করে দেয় যে সবাইকেই 30% ট্যাক্স দিতে হবে, তাহলে কিন্তু এটি একটি আনুপাতিক ট্যাক্সে পরিণত হবে, অর্থাৎ প্রপোর্শনাল ট্যাক্সে পরিণত হবে। প্রপোর্শনাল ট্যাক্সে কি হয়? যে ধনী দরিদ্র সবাই একই পয়সা অর্থাৎ অর্থ সরকারকে ট্যাক্স হিসাবে প্রদান করে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেব রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে একটি কর যা উচ্চ আয়ের দলগুলির চেয়ে নিম্ন আয়ের দলগুলি অর্থাৎ নিম্ন আয় যাদের, তাদের একটি বেশি দিতে হয়, বৃহৎ শতাংশ গ্রহণ করে। অর্থাৎ উচ্চ আয়ের দলগুলি যে পরিমাণ ট্যাক্স দেয় তার থেকে নিম্ন আয়ের দলগুলি বেশি ট্যাক্স দেয়, সেটা হয়ে যাবে রিগ্রেসিভ ট্যাক্স। ওকে, যেমন আমরা যদি একটু চুলের তেল কিনি, তো
তো চুলের তেলে কিন্তু আমাদের একটা পরোক্ষ ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে, ধরা যাক 18%। এবার নিম্ন আয়ের গোষ্ঠীগুলি উচ্চ আয়ের গোষ্ঠীর চেয়ে কী করে ট্যাক্স বেশি দেয়? এইভাবে যে তাদের ইনকাম কম কিন্তু তাদের ওই তেলটা করার জন্য সেম ট্যাক্সই দিতে হচ্ছে, অথচ যাদের আয় বেশি অর্থাৎ উচ্চ আয় তাদের কিন্তু ইনকাম বেশি, তবুও তাদের ওই তেলটি কেনার জন্য কিন্তু সেম ট্যাক্সই দিতে হচ্ছে। সেই হিসেবে দেখতে হলে যদি আমরা সেটাকে পার্সেন্টেজে হিসাব করি, শতাংশতে হিসাব করি, তাহলে কিন্তু ট্যাক্সটি হয়ে যাচ্ছে রিগ্রেসিভ। কেননা যাদের আয় কম তাদের থেকেও সেম ট্যাক্স নেওয়া হচ্ছে, যাদের আয় বেশি তাদের থেকেও ওই শতাংশ হিসাব করলে কিন্তু আলাদা আলাদা হবে। পরিমাণ হিসাব করলে হয়তো একই হবে, কিন্তু যদি তার আয়ের শতাংশ হিসাব করা হয় তাহলে কিন্তু অনেক কম হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটি একটি রিগ্রেসিভ ট্যাক্স। তাহলে রিগ্রেসিভ ট্যাক্স হলো যাদের আয় বেশি তাদের কম ট্যাক্স, আর যাদের আয় কম তাদের বেশি ট্যাক্স দিতে হচ্ছে। এতক্ষণ আমরা দেখলাম যে ন্যায্যতা অনুসারে ট্যাক্সের শ্রেণীবিভাগ কীভাবে হয়। এবার ভারতে অর্থাৎ ট্যাক্সেশন ইন ইন্ডিয়া কীরকম? ভারতে কর আদায়ের একটি সুউন্নত কাঠামো রয়েছে। ভারতে কর ব্যবস্থাটি মূলত 3 স্তরের ব্যবস্থা, যা কেন্দ্র, তারপরে রাজ্য সরকার এবং স্থানীয় স্বসরকার অর্থাৎ পৌরসভা, পঞ্চায়েত এদের মধ্যে ভিত্তি করে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারও একটি ট্যাক্স লাগাতে পারে, রাজ্য সরকারও ট্যাক্স প্রদান করে, আবার স্থানীয় কর্তৃপক্ষ যেমন পঞ্চায়েত, পৌরসভা তারাও কিন্তু ট্যাক্স আদায় করতে পারে। কর ভারতে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সকে আমরা বলতে পারি প্রত্যক্ষ কর এবং ইনডাইরেক্ট ট্যাক্সকে আমরা বলতে পারি পরোক্ষ কর। কীরকম আমরা দেখে নেব। ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ করদাতার উপর সরাসরি চাপিয়ে দেওয়া হয়। ডাইরেক্ট কথাটার অর্থ বুঝতে পারছেন যে আমরা ডাইরেক্ট সরকারকে পয়সাটা অর্থাৎ অর্থটা দিয়ে দেব। কেন? কারণ এটাতে কোনো মধ্য অর্থাৎ মিডিলম্যান থাকবে না। যেই ব্যক্তির উপর চাপানো হবে সেই করটি তাকে সরাসরি সরকারকে প্রদান করতে হবে। ডাইরেক্ট ট্যাক্স করদাতা অন্য কারো কাছে স্থানান্তরিত করতে পারবে না। অর্থাৎ ট্যাক্সের ঘটনা, করের প্রভাব সব কিছুই ওই ব্যক্তির ওপরই পড়বে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আয়কর, কর্পোরেট কর। একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে সাপোজ আমাদের ইনকাম ট্যাক্স, ধরা যাক যে আমাদের যাদের ভারতে ইনকাম 5 লাখ অথবা তার বেশি তাদের 5% হারে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সটা কিন্তু আমাদের সরাসরি ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করে সরকারের খাতায় জমা দিতে হয়। তাই সেটি একটি ডাইরেক্ট ট্যাক্স, কারণ গভর্নমেন্ট ডাইরেক্টলি জনগণের কাছ থেকে অর্থটি নিয়ে নিচ্ছে, তাই এটি ডাইরেক্ট ট্যাক্স। আবার অন্যদিকে আমরা যদি ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলি অর্থাৎ অপ্রত্যক্ষ ট্যাক্স, তাহলে সেখানে কিন্তু মধ্যস্বত্বভোগী অর্থাৎ মিডিলম্যানদের আসবে। যেমন আমরা একটি খুচরা দোকানের কথা যদি হিসাব করি তাহলে সেই ব্যক্তি কিন্তু চূড়ান্ত অর্থনৈতিক বোঝা বহন করে না। অর্থাৎ আমি যদি একটি দোকানে গিয়ে একটি চুলের তেল কিনি, সেখানে কিন্তু লেখা থাকবে যে রুপিস অমুক, সাপোজ ধরে নিলাম 70 টাকা, তাহলে লেখা থাকবে রুপিস 70, বা অথবা আমরা যাই কিনি সেখানেই লেখা থাকে যে রুপিস 70, 80, যাই লেখা থাকুক ব্র্যাকেটে লেখা থাকে ইনক্লুসিভ অল দ্য ট্যাক্সেস, অর্থাৎ সমস্ত ট্যাক্স দিয়ে ওই তেলটার দাম অত। ঠিক আছে, তার মানে আমি ট্যাক্স দিয়েই জিনিসটা কিনছি, কিন্তু আমি ট্যাক্সটা কি সরাসরি গভর্নমেন্টকে দিচ্ছি? আমি ট্যাক্সটা সরাসরি কিন্তু গভর্নমেন্টকে দিচ্ছি না। আমি কাকে দিচ্ছি? দোকানদারকে দিচ্ছি। দোকানদার তার মহাজনকে দেবে, এভাবে মহাজনের থেকে ফ্যাক্টরি, সেখান থেকে সেভাবে কিন্তু ভায়া হয়ে মিডিলম্যানদের হয়ে ট্যাক্সটি অর্থাৎ করটি সরকারের কাছে পৌঁছে যাবে। যেহেতু এটা আমরা সরকারকে ডাইরেক্টলি দিচ্ছি না, মিডিলম্যানদের ভায়া হয়ে দিচ্ছি, তাই এটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ অপ্রত্যক্ষ কর। ঠিক আছে, সুতরাং পরোক্ষ করের ক্ষেত্রে করের প্রভাব কিন্তু একই ব্যক্তির ওপর পড়ে না, এটা বিভিন্ন মিডিলম্যানদের ওপরে পড়ে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেওয়া যাক যে আমাদের সংবিধানে কি করের কোনো উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধানের 246 নম্বর আর্টিকেল, যেটা 7ম শিডিউলে পড়ে, সেখানে বলা হয়েছে যে জাতীয় সংসদ অর্থাৎ আমাদের পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার মধ্যে কর প্রয়োগ সহ আইনি ক্ষমতা বিতরণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কিছু ক্ষমতা পার্লামেন্টের কাছে আছে, কিছু ক্ষমতা রাজ্য আইনসভার মধ্যে আছে। 7 শিডিউল 3টি তালিকা সরবরাহ করেছে। তালিকা নম্বর 1-এ বলা হয়েছে এমন ক্ষেত্রগুলিকে রাখা হয়েছে যেই ক্ষেত্রগুলিতে কেবলমাত্র সাংসদরা অর্থাৎ সংসদ পার্লামেন্ট কিন্তু আইন প্রণয়ন করতে সক্ষম। তালিকা 2-এ এমন কিছু জায়গাকে রাখা হয়েছে যেখানে শুধুমাত্র রাজ্য আইনসভাই সেই বিষয়গুলিতে কর
লাগু করতে পারবে। এবং তালিকা 3 এমন কতগুলি জায়গাকে রাখা হয়েছে যেখানে সংসদ ও রাজ্য আইনসভা উভয়ই সেই কর লাগু করতে পারবে। এটা সম্বন্ধে বিস্তারিত যদি আপনাদের জানতে হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি এই শিডিউলড নিয়ে 246 নম্বর শিডিউলে কি কি তালিকা রয়েছে, ওই তালিকাতে কোন জায়গাগুলি পড়েছে সেটা আমাদের বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমরা দেখে নিচ্ছি, বলেছে আর্টিকেল 265, ভারতের সংবিধানের আর্টিকেল 265 বলেছে যে আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো কর আদায় করা যাবে না। অর্থাৎ আমি সরকারকে যদি আমার কাছ থেকে কোনো ট্যাক্স অথবা কর আদায় করতে হয় তাহলে সেটিকে প্রথমে আইনে প্রণীত করতে হবে। অর্থাৎ আইন ছাড়া বেআইনিভাবে কিন্তু কোনো ট্যাক্স আদায় করা যাবে না। এর অর্থ হলো যে কিছু শুল্ক আদায় করা হচ্ছে, তাকে প্রথমে সাংসদ অথবা রাজ্য আইনসভায় পাশ করিয়ে আইন দ্বারা সমর্থন করে তারপরে কিন্তু আমাদের ট্যাক্স লাগু করতে হবে, সেটা যে কোনো রকমের ট্যাক্সই হোক না কেন। নেক্সট আমরা দেখে নেব যে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইউনিয়ন গভর্নমেন্ট, অল অফ দ্য অ্যাবভ ট্যাক্সেস আর ইম্পোজড বাই ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্র সরকার কোন কোন ট্যাক্স লাগু করে অথবা কোন কোন ট্যাক্স পায়। কেন্দ্রীয় সরকার ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, মিনিমাল অল্টারনেটিভ ট্যাক্স এমএটি বলতে পারি, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স ডিডিটি বলতে পারি আমরা, ক্যাপিটাল গেইনস ট্যাক্স সিজিটি বলতে পারি। এই সমস্ত ট্যাক্স কোনটা কিসের ক্ষেত্রে কতটা লাগু হয় এই সব বিষয়েও বিস্তারিত জানতে হলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই সব বিষয়গুলি নিয়েও আমি একটি বিস্তারিত ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। তারপরে দেখুন সিকিউরিটি অ্যান্ড ট্রানজ্যাকশন ট্যাক্স অথবা কমোডিটিসও হতে পারে, ওয়েলথ ট্যাক্স, এস্টেট ডিউটি, ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স, এইসব কিন্তু কে নেয়? ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এইসব ট্যাক্স লাগু করে। এইসব ট্যাক্সের ওপরে কিন্তু স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের কোনো অংশীদারিত্ব নেই। এরপর দেখে নেব যে সমস্ত ডাইরেক্ট ট্যাক্স স্টেট গভর্নমেন্ট দ্বারা লাগু করা হয়। স্টেট গভর্নমেন্ট যেসব ডাইরেক্ট ট্যাক্স পায় সেটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ অর্থাৎ জমির কর, স্ট্যাম্প ডিউটি, প্রপার্টি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এই সমস্ত কিন্তু স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার দ্বারা লাগু করা হয়। অর্থাৎ এই সমস্ত করের অর্থ কিন্তু রাজ্য সরকার পায়। ঠিক আছে, এবার দেখে নেব যে সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট পায়, সেটা হচ্ছে কাস্টমস ডিউটি, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, সেন্ট্রাল সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, জিএসটি, এই সমস্তগুলি কিন্তু ইউনিয়ন গভর্নমেন্ট পায়। আবার জিএসটি স্টেট গভর্নমেন্টও পায়। তাই এখানে আমরা দেখে নেব এই যে সেলস ট্যাক্স স্টেট গভর্নমেন্ট পায়, সেলস ট্যাক্স এখন জিএসটি হয়ে গেছে। এক্সাইজ ডিউটি অন অ্যালকোহলিক লিকুইডস সেটাও কিন্তু স্টেট গভর্নমেন্ট পায়। ট্যাক্স অন লাক্সারিস অ্যান্ড এন্টারটেনমেন্ট স্টেট গভর্নমেন্ট, অ্যামিউজমেন্টস অ্যান্ড বেটিং অ্যান্ড গ্যাম্বলিং স্টেট গভর্নমেন্ট, ইলেকট্রিসিটি ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, এখানে কিন্তু জিএসটিটাও হবে কারণ জিএসটিও ট্যাক্স স্টেট গভর্নমেন্টের আন্ডারে। ঠিক আছে, তো আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে যে জিএসটি কী রকমের ট্যাক্স এবং সেটা কার দ্বারা লাগু করা হয়। জিএসটি কিন্তু একটি ইনডাইরেক্ট ট্যাক্স, যেহেতু জিএসটি আমি সরাসরি গভর্নমেন্টকে দিই না, তাই জিএসটি হচ্ছে একটি ইনডাইরেক্ট ট্যাক্স। আর এটা কার আন্ডারে পড়ে? এটা কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে পড়ে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেই ট্যাক্সটি তোলে। ঠিক আছে, আবার আমরা আমাদের বলতে পারে যে ল্যান্ড রেভিনিউ অথবা স্ট্যাম্প ডিউটি কী ধরনের ট্যাক্স? স্ট্যাম্প ডিউটি কিন্তু ডাইরেক্ট ট্যাক্স। অথবা বলতে পারে যে প্রপার্টি ট্যাক্স কী রকমের ট্যাক্স? প্রপার্টি ট্যাক্স কিন্তু ডাইরেক্ট ট্যাক্স। এটা কার দ্বারা ইম্পোজ করা হয় অর্থাৎ লাগু করা হয়? এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের দ্বারা লাগু করা হয়। তো এই সমস্ত প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জেনারেল পরীক্ষার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটির পিডিএফ এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।